হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ক্যাম্পাস। আমি তন্ময় পাল, আর আজকে ক্লাস 12-এর আলোর প্রতিফলন অধ্যায়ের বেশ কিছু এমসিকিউ নিয়ে হাজির হয়েছি, যেটা কিনা সম্পূর্ণটাই তোমার সমতলে আলোর প্রতিফলন এই যে অংশটা আছে সেটার উপর বেশ করে হবে, এবং তোমরা তোমাদের ছায়া প্রকাশনী যে বইটা আছে সেই বইয়ে এই এমসিকিউগুলো পেয়ে যাবে। এবং প্রথম থেকে সমতল দর্পণের যে প্রতিফলনের যে এমসিকিউগুলো আছে সেগুলো আজ সলভ করা হবে। তারপরে পরবর্তী কোনো ভিডিওতে আবার অন্যগুলো আলোচনা করা হবে। তো আজকে আর কথা না বাড়িয়ে চলো এমসিকিউ একের পর এক শুরু করে দিই। আর হ্যাঁ, আর একটা কথা, যারা এই চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করনি বা হয়তো ভিডিও দেখেছো আগেও কিন্তু সাবস্ক্রাইব এখনো করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি দাবিয়ে রাখো, এবং বেল আইকন দাবানোর পর দেখবে ওখানে অল নোটিফিকেশন বলে একটা অপশন আছে, সেটা দাবিয়ে রাখো। তাতে এই চ্যানেলে যখনই ভিডিও আপলোড করা হবে তোমরাই সর্বপ্রথম নোটিফিকেশনটা পাবে। তো চলো আর কথা কিসের, শুরু করে যাক আজকের ভিডিও। এবং একটা কথা বলে রাখি, এই যে এমসিকিউগুলো, এই এমসিকিউগুলো কিন্তু তোমাদের শুধুমাত্র যে এইচএস এর পরীক্ষা দেওয়ার সময় কাজে লাগবে তা নয়, এগুলো কিন্তু তোমাদের নিট বা WBJEE এইগুলো প্রিপারেশনের ক্ষেত্রেও অনেকটাই হেল্পফুল হবে। যদিও সেগুলো নিটটা ইংলিশে হয়, ঠিক আছে, কিন্তু এই কনসেপ্টটাই ওখানে কাজে লাগে। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা একটা ব্যাপার, আর কিছুই না। দেখো কোশ্চেনগুলো কি বলেছে। প্রথম কোশ্চেন, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি এই কোশ্চেনগুলো সব দেখবে বোর্ডে লিখে দেবো, সেখান থেকে তোমরা বুঝে নিতে পারবে। আর তাছাড়া তোমাদের কাছে আশা করছি সকলের কাছে এই বইটা আছে ছায়া প্রকাশনীর, সেখান থেকেও তোমরা দেখতে পারো। দেখো প্রথম কোশ্চেনটা বলেছে, একটি রশ্মি কোনো প্রতিফলকের সঙ্গে 50 ডিগ্রি কোণ করে আপতিত হয়, প্রতিফলনের ফলে আলোক রশ্মির চ্যুতি কত হবে? তো এই জায়গাটায় অনেকে একটু ভুল করে দেয়, সেই ভুলটা যেন তোমাদের না হয় সেটা দেখে নাও। দেখো কি বলেছে, একটা রশ্মি, আমি প্রথমে একটা প্রতিফলক এঁকে নিলাম, এটা হচ্ছে প্রতিফলক তল। সেই প্রতিফলক তলের উপরে একটা আলোক রশ্মি এসে পড়েছে এইভাবে। আমরা সবাই জানি যে এইখানে একটা অভিলম্ব টানার পর সেই অভিলম্বটার সঙ্গে একটা কোণ উৎপন্ন করে, সেই কোণটা হয় আপাতন কোণ, এবং এই অভিলম্বের সঙ্গে একই কোণ করে আলোক রশ্মিটা বেরিয়ে যায়। এই অ্যাঙ্গেলটাকে আমরা বলি প্রতিফলন কোণ। এবার এখানে কিন্তু কোশ্চেনে যেটা বলা আছে, এই আই বা আর এই দুটোর মধ্যে কোনোটাই কিন্তু বলা নেই। বলা কি আছে? বলা আছে এই প্রতিফলক তলের সঙ্গে কোণ করেছে কতটা সেটা বলা আছে, এবং সেটার মান কত? সেটার মান হচ্ছে কোশ্চেন অনুযায়ী 50 ডিগ্রি। এইগুলো কিন্তু বলা নাই, এটাই অনেকে ভুল করে দেবে যে হয়তো আপাতন কোণ 50 ডিগ্রি ধরে নেবে, সেটা কিন্তু একেবারেই নয়। তাহলে এইখানে এইটা যদি 50 ডিগ্রি হয় তাহলে আলোক রশ্মির চ্যুতি কত সেটা তোমাকে বের করতে বলেছে। তার আগে আমি একটু চ্যুতির ধারণাটা দিয়ে দিই। চ্যুতির ব্যাপারটা আসলে কি, যদি এই প্রতিফলকটা এখানে না থাকতো তাহলে এই যে আপতিত আলোক রশ্মিটা এখানে পড়েছিল সেটা কি এইভাবে ঘুরে যেত? নিশ্চয়ই যেত না। সেটা কি করতো? এইভাবে যেভাবে আসছিল সেইভাবে এইদিকে চলে যেত। এটা আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি, এইভাবে বেরিয়ে যেত। কিন্তু এই প্রতিফলক তলটা এখানে থাকার জন্য আলোক রশ্মিটা এখান থেকে পুরোটা ঘুরে এই দিকে চলে গেছে, তাই নয় কি? তাহলে এখানে চ্যুতির ডেফিনেশন বলছে যে আলোক রশ্মি প্রতিফলন বা প্রতিসরণ দুটো ক্ষেত্রেই হতে পারে, যত ডিগ্রি কোণে বেঁকে যায় মূল পথ থেকে সেই কোণটার মানই হচ্ছে আলোক চ্যুতি। তাহলে এখানে আলোক চ্যুতিটা কত হলো? এইখান থেকে এতটা, এটা হলো আলোর চ্যুতি। সেটাকে আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি, এবং এটার একটা খুব সুন্দর সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে ডেল্টা ইকুয়াল টু 180 - 2i। এটা হচ্ছে সূত্র, কিন্তু এই অঙ্কটাই তোমাকে আই এর ভ্যালু কিন্তু বলে দেয়নি। তাহলে এখানে দেখো অজানা রাশি বলতে গেলে আই। তাহলে প্রথম কথা হচ্ছে এই 50 ডিগ্রি অ্যাঙ্গেলটার সঙ্গে আমাকে থেকে আই এর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করব? আমরা দেখো এখানে বললাম এই যে এটা টেনেছি, এটা কি টেনেছি? এটা টেনেছি এই বিন্দুতে একটা অভিলম্ব। তার মানে এই টোটাল অ্যাঙ্গেলটা যদি আমি বলতে যাই, এখান থেকে এই অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, ঠিক আছে? টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, আর এইটুকু হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আই কত হবে? এখান থেকে তোমরা বুঝতে পারছো আই এর ভ্যালুটা কত হবে। ঠিক আছে, তাহলে আমি আই এর ভ্যালুটা এখানে লিখছি, আই ইকুয়াল টু 90 - 50।
দিয়ে আয়ের মান হলো কিন্তু 40 ডিগ্রি, ঠিক আছে। আর আয়ের মান 40 ডিগ্রি হলে এই ইকুয়েশনে তুমি বসিয়ে দাও আয়ের মান, তাহলেই চ্যুতি কত হবে সেটা পেয়ে যাবে। তাহলে হচ্ছে কত 180 মাইনাস 2 ইন্টু 40 দিয়ে এইটা 180 মাইনাস 80 যেটা বিয়োগ করলে হচ্ছে 100 ডিগ্রি, ঠিক আছে। এটাই উত্তর। এটা তোমরা কোন জায়গাটায় ভুল করে দাও, সবাই কিন্তু এই 50 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা এখানে বলে দিয়েছে সেটাকেই কিন্তু আয় ধরে নাও, দিয়ে তোমাদের অ্যান্সারটা ভুল চলে আসে। কিন্তু নয়, এখানে কোশ্চেনটাই বলেছে, ভালো ভালো করে লক্ষ্য করবে যে এই প্রতিফলকের সঙ্গে আপতিত রশ্মিটা 50 ডিগ্রি কোণে পড়েছে। তো আশা করছি এই ব্যাপারটা বোঝাতে পারলাম। এবার এটা তোমরা দেখবে অপশন সি এর যে অপশনটা আছে 100 ডিগ্রি, সেটাই উত্তরটা পেয়ে যাবে। তারপরে দ্বিতীয় কোশ্চেন বলেছে একটি বস্তু 3টি প্রতিবিম্ব গঠনের জন্য 2টি সমতল দর্পণকে যে কোণে আনত রাখতে হবে তা হলো, বিভিন্ন অপশন দেওয়া আছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। তার মানে কি যে দুটো সমতল দর্পণ তাদেরকে কত ডিগ্রি কোণে যদি আমি রাখি তাহলে তাদের 3টে প্রতিবিম্ব গঠিত হবে, সেটা বের করতে হবে। তো দেখে নিই কিভাবে করতে হবে অঙ্কটা। ধরো এই একটা দর্পণ আর এইখানে আর একটা দর্পণ আছে এরকম ভাবে, যাদের মধ্যবর্তী কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, এই সরি থিটা, আমি ধরে নিলাম এখানে থিটা। যদি এইখানে আমি একটা বস্তু রাখি, সেই বস্তুটার প্রতিবিম্ব এটাতেও গঠিত হবে, এটাতেও গঠিত হবে। তাহলে বলেছে এই অ্যাঙ্গেলটা কত হলে এদের মধ্যে থাকা কোনো বস্তুর টোটালি 3টে প্রতিবিম্ব গঠিত হবে সেটা বলেছে। তাহলে আমাকে প্রথমত এই থিটা কোণটা বের করতে হবে। এবার আমি এটা থিওরি যেটা প্রমাণ করে দেখাচ্ছি না, আমি জাস্ট ফর্মুলাটা লিখছি। ফর্মুলায় বলছে যদি দুটো দর্পণ এরকম থিটা কোণ করে থাকে তাহলে কোনো একটা বস্তুর প্রতিবিম্বের সংখ্যা সেটা এনটা কত হয়, এন এর মান হয় 360 বাই থিটা মাইনাস 1। এটা হয় কিন্তু এর মধ্যে যে কোনো বস্তুর প্রতিবিম্বের সংখ্যা, ঠিক আছে। থিটাটা তোমাকে যেরকম প্রশ্ন বলে দিবে সেরকম বসাবা, তাহলেই এন কত হবে পেয়ে যাবে। তো এইখানে তোমাকে থিটা কিন্তু বের করতে দিয়েছে আর এন এর ভ্যালুটা বলা আছে। এন এর ভ্যালু কত বলা আছে কোশ্চেন অনুযায়ী এন এর ভ্যালু বলা আছে তোমার 3, তাই তো। আর থিটার ভ্যালুটাই বের করতে হবে। তাহলে 360 বাই থিটা মাইনাস 1 থাকলো, এটাকে সলভ করে নাও, এটাই পাশে আসলে 4 হয়ে যাবে। 360 বাই থিটা, তাহলে থিটার মান কত হবে 360 বাই 4, 90। অর্থাৎ দুটো বস্তুকে যদি তুমি দুটো দর্পণকে যদি তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখো, তার মানে এটা কিরকম হতো, ছবিটা এরকম একটা থাকলো আর ঠিক এর সঙ্গে লম্বভাবে আর একটা থাকবে, এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তবে তুমি এর মধ্যে যদি কোনো বস্তু রাখো সেই বস্তুর 3টে প্রতিবিম্ব দেখতে পাবে। এটাও তোমরা অপশন সিতে পেয়ে যাবে। তারপরে দেখো কোশ্চেনটা কি বলেছে যে একটি ব্যক্তি একটি সমতল দর্পণের অভিমুখে 15 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসর হচ্ছে। ওই ব্যক্তির পরিপ্রেক্ষিতে প্রতিবিম্বের বেগ হলো, কত বেগে প্রতিবিম্বটাকে সে দেখতে পাবে। অপশন আছে 15 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড, 35 মিটার পার সেকেন্ড এবং 20 মিটার পার সেকেন্ড। এটা কিভাবে করতে হবে একটু বুঝে নিই এবং অঙ্কটার ফিলটা কি সেটাও নিই। দেখো এখানে একটা দর্পণ আছে, সাপোজ ধরো এটা একটা দর্পণ, সেই দর্পণ থেকে এইখানে কোনো একটা বস্তু ধরো কোনো একটা ব্যক্তি এখান থেকে এইদিকে অগ্রসর হচ্ছে। এবার এই অগ্রসর যে হচ্ছে সেই কি বেগে অগ্রসর হচ্ছে, আমি প্রাথমিকভাবে ভি বেগে ধরে নিলাম অগ্রসর হচ্ছে। এই ব্যক্তিটার প্রতিবিম্ব এরকম কোথাও ছিল, দর্পণ থেকে সমান দূরে সেটা থাকে, এবং সে এই ব্যক্তিটা যখন এই প্রতিবিম্বের দিকে দেখবে এ দর্পণের দিকে এগোচ্ছে, তাহলে প্রতিবিম্ব আস্তে আস্তে দর্পণের দিকে এগোবে, পেছন থেকে সামনের দিকে আসবে, সেই বেগটা এদিকে হবে এবং বেগটা কিন্তু ভি হবে, তাই না। এরও বেগ ভি হবে, যেহেতু এ ভি বেগে যাচ্ছে এরও বেগ ভি হবে। কিন্তু বলেছে এ যখন এটাকে দেখবে তখন কিভাবে দেখবে, তুমি ভালো করে বোঝো। এও এগিয়ে যাচ্ছে, এও এগিয়ে আসছে, এও এগিয়ে যাচ্ছে, এও এগিয়ে আসছে। তার মানে এ যখন দেখবে এর সাপেক্ষে এর
বেগটা মাপবে, তার মানে এখানে একটা রিলেটিভ ভেলোসিটির ব্যাপার চলে আসছে। তো রিলেটিভ ভেলোসিটি কি, দেখো বস্তুটা বা ব্যক্তিটা যাচ্ছে এইদিকে, প্রতিবিম্ব আসছে এইদিকে, দুটো অপোজিট সাইডে হলে তোমরা ক্লাস 11-এ যখন পড়েছিলে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক গতি, তখন দেখেছিলে যে দুটো বস্তু যদি একে অপরের উল্টো দিকে আসে তখন তাদের রিলেটিভ ভেলোসিটি দুটো কি হয়, পরস্পর যোগ হয়ে যায়, ভেলোসিটি দুটো পরস্পর যোগ করে আমরা রিলেটিভ ভেলোসিটি পাই। ঠিক আছে, তাহলে এখানে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, এই বস্তুটার সাপেক্ষে এটার বের করতে পারি। আর তাছাড়া যদি তোমাদের ওই কথা যদি মাথায় না থাকে তাহলে ভাবো যে যার সাপেক্ষে আমরা বের করবো রিলেটিভ ভেলোসিটি, সেটা যাকে দেখে বের করছি তার থেকে বিয়োগ হয়ে যায়। এবার তুমি ভাবো এইটা যদি আমি পজিটিভ ধরি, এটা এইদিকে যদি পজিটিভ ধরি, তাহলে এটা উল্টো দিকে আসছে, তাহলে এটা নেগেটিভ হবে, অবশ্যই নেগেটিভ হবে, তাই নয় কি? তাহলে এই ব্যক্তির সাপেক্ষে প্রতিবিম্বের আপেক্ষিক বেগ কি হবে, এটা হচ্ছে -v, আর এটা বিয়োগ করে দিতে হবে এটার সঙ্গে, এই দুটো যোগ করে হচ্ছে -2v। এবার এখানে -2vটা কেন আসলো? -2v এই কারণে আসলো, তার কারণ দেখো ব্যক্তিটা যেদিকে যাচ্ছে প্রতিবিম্ব তার উল্টো দিকে আসছে, এবং ব্যক্তি কিন্তু প্রতিবিম্বটাকে দেখছে, তার মানে ব্যক্তির উল্টো দিকে আসছে, তার জন্য মাইনাস সাইনটা হয়েছে। এবার আমি যদি এটার মড নিয়ে নিই শুধু, তাহলে আমার জাস্ট 2v ভ্যালুটাই এনাফ, আর কিছু দরকার নাই। এবং এখানে v এর ভ্যালুটা বলে দিয়েছে কত, 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই আপেক্ষিক বেগটা কত হবে, -2 × 15, দ্যাট ইজ 30 মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস সাইনটা তুমি শুধুমাত্র কোন দিকে বোঝাচ্ছে, মানে ব্যক্তিটা যেদিকে যাচ্ছে তার উল্টো দিক বোঝানোর জন্য মাইনাস সাইনটা কিন্তু ব্যবহার হয়েছে, আর অন্য কিছু নাই। এবং তুমি যদি এটা এর থেকে এত না বুঝে যদি খুব সহজে বুঝতে চাও, তাহলে মনে রাখবে একটা বস্তু যদি দর্পণের দিকে ভি বেগে যায়, দর্পণটা মানে কি প্রতিবিম্বটা দর্পণের দিকে 2v বেগে এগিয়ে আসবে, কার সাপেক্ষে, অবশ্যই যে বস্তুটা বলছি সেই বস্তুর সাপেক্ষে, আর কিছু জানার দরকার নাই। মাইনাস সাইনটা তুমি যদি নেগলেক্ট করতে পারো। এবার অপশনে দেখো তোমার এটা 30, তাহলে এটা মোটামুটি অপশন বি তে এই অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে আমরা চলে আসি পরের দাগের কোশ্চেন। বলেছে দুটি সমতল দর্পণ পরস্পর 45 ডিগ্রি কোণে আনত থাকে এবং একটি বস্তু তাদের মধ্যে অবস্থান করে, তবে তাদের দ্বারা গঠিত প্রতিবিম্বের সংখ্যা কত হবে? ঠিক আগে এরকম একটা অঙ্ক করা হলো, সেই কনসেপ্টেই করো। তাহলে প্রতিবিম্বের সংখ্যা, আমি আর ছবি এঁকে বোঝাচ্ছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি, প্রতিবিম্বের সংখ্যা n ইকুয়াল টু, ফর্মুলাটা কত লিখেছিলাম, 360/θ - 1। এখানে থিটার ভ্যালুটা দেওয়া আছে কত, 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে n এর মান কত হবে, n ইকুয়াল টু এটা 360/45 বসিয়ে দাও -1। n ইকুয়াল টু এটা যদি কাটো তাহলে কত হবে, 8 হবে, তাহলে 8 - 1, তাহলে n ইকুয়াল টু হলো 7। তাহলে যখন দুটো বস্তু যখন দুটো দর্পণ পরস্পর 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, তাদের মধ্যে যদি কোনো বস্তু রাখি, তাহলে আমরা কটা প্রতিবিম্ব দেখতে পাবো, 7টা প্রতিবিম্ব দেখতে পাবো। এটা তোমরা কত নম্বর অপশনে পাবে, অপশন এ তে পেয়ে যাবে। তারপরে কোশ্চেনটা কি বলেছে, এটা খুব ভালো কোশ্চেন, একটু মনোযোগ সহকারে দেখবে। বলেছে একটি ক্ষুদ্র বস্তু একটি সমতল দর্পণের সামনে 10 সেমি দূরে আছে, যদি তুমি দর্পণটির পেছনে যদি তুমি বস্তুটির পেছনে দর্পণ থেকে 30 সেমি দূরে থাকো, তবে প্রতিবিম্বের দিকে তাকাও, তবে তোমার চোখ প্রতিবিম্বের দূরত্ব কত হবে, তোমার চোখে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? এটা খুব ভালো কোশ্চেন এবং একটু লজিক্যালি কোশ্চেন, দেখে নাও কিভাবে করা হয়েছে। প্রথমত আমি একটা ছবি এঁকে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। এই হচ্ছে একটা দর্পণ, এই দর্পণের সামনে এরকম কোথাও একটা যেটা ডিস্টেন্স কিন্তু 10 সেমি কোশ্চেনে বলে দিয়েছে, একটা বস্তু আছে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে দর্পণের সামনে যদি 10 সেমি দূরে বস্তু থাকে, দর্পণের পেছন দিকে ঠিক 10 সেমি দূরে এই বস্তুটা যদি এ বস্তু হয়, এই বস্তুটার প্রতিবিম্ব গঠিত হবে a'। এটা আমরা জানি, সকলেই জানি যে
কোনো দর্পণের সামনে যতটা দূরে বস্তু থাকে দর্পণের পেছনে ততটা দূরেই প্রতিবিম্ব গঠিত হয়, এবং সেটা কিন্তু অবশ্যই সমতল দর্পণের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে নয়। এটা আমরা সমতল দর্পণ নিয়েই কথা বলছি। এবার কি বলেছে, এবার বলেছে যে এরও পেছনে এই বস্তুটা যেটা আছে তারও পেছনে একটা ব্যক্তি আছে, মোটামুটি এরকম জায়গায় একটা ব্যক্তি আছে, ঠিক আছে। সেই ব্যক্তিটা কত, এই দর্পণ থেকে 30 সেমি দূরে আছে, দর্পণ থেকে 30 সেমি দূরে আছে। এই ব্যক্তিটা কি করছে, এই প্রতিবিম্বটাকে দেখছে। তাহলে সে তার চোখে প্রতিবিম্বটাকে কত দূরে দেখবে, সেটাই হচ্ছে কোশ্চেন। তাহলে তুমি এবার রিলেট করো, ক্যালকুলেট করো, এখান থেকে এইটুকু 30 আর এইটুকু বাকিটা 10, তাহলে টোটাল হচ্ছে 40 সেমি দূরে বস্তুটাকে দেখবে। কোনো এই অঙ্কে কোনো মানে ক্যালকুলেশন নাই, জাস্ট ছবি আঁকো, অঙ্ক হয়ে যাবে। এই ছিল অঙ্ক, আর কিচ্ছু নাই। এবার চলো পরের অঙ্কে চলে যাই। আচ্ছা, এটার উত্তর তুমি কিন্তু অপশন সি তে পেয়ে যাবে, 40, দেখো 40 সেমি আছে। তারপরে বলেছে সমতল দর্পণে প্রতিফলিত আলোক রশ্মি সদ্বিম্ব গঠন করতে পারে কখন। এটা খুব ভালো কোশ্চেন, দেখে নি কিভাবে কি হয়। আমরা জেনারেলি যেটা জানি, একটা সমতল দর্পণ কিন্তু বস্তুর অসদ্বিম্ব গঠন করে, তাই কি না? আমি একটু বোঝানোর চেষ্টা করছি, আমি এই কোশ্চেনটা অ্যারাইজ কেন হলো সেটাই বলে দিচ্ছি। দেখো, এ হচ্ছে একটা সমতল দর্পণ আমি নিলাম, সেই সমতল দর্পণে একটা তির্যক আলোক রশ্মি যদি এসে পড়ে, সেই আলোক রশ্মিটা এইভাবে প্রতিফলিত হয়ে বেরিয়ে যায়। আর আরেকটা যদি এই বিন্দু থেকে যদি আমি লম্বালম্বি বস্তু ফেলি, মানে আলোক রশ্মি ফেলি। আচ্ছা, আর একটা কথা, এখানে তোমাদের মনে হতে পারে একাধিক আলো, এই বিন্দু থেকে তো চারিদিকে আলো বেরোবে, চারিদিকে আলো বেরোবে। আমার তার মধ্যে যেটা সুইটেবল সেটা আমি কাজে লাগাবো, এটা মাথায় রাখবা। এবার সুইটেবল কোনগুলো, দেখো, একটা আমি আলোক রশ্মি এমন নিলাম যাতে করে কিভাবে পড়ে, তির্যক ভাবে পড়ছে, যে কোনো একটা রশ্মি নিলাম। আর আরেকটা আলোক রশ্মি ওইটা নিলাম যেটা কিনা এই দর্পণটার উপর লম্ব হয়ে পড়ে, ঠিক আছে। এই আলোক রশ্মিটা যেটা তির্যক ভাবে পড়ছে সেটা প্রতিফলিত হয়ে এই অভিলম্বের সঙ্গে সমান কোণ করে বেরিয়ে যাবে, খুব ভালো কথা। আর যেটা লম্বভাবে পড়ছে সেটা কি হবে, এটা তোমরা সকলে জানো। লম্ব আপতনের ক্ষেত্রে আলোক রশ্মি যে পথে আসে সেই পথেই আবার ঘুরে চলে যায়, ঠিক তো, জানি এটা আমরা। তার মানে এই পড়লো আবার এখানে ওইভাবে চলে গেল সোজাসুজি। আর এটা কি আসছে, এদিকে গেছে, তারপরে এইদিকে চলে গেছে। তাহলে এবার তুমি ভালো করে বোঝো তো, এরা যদি সোজা চলে যায় উপরের দিকে এইভাবে, এরা যদি চলে যায়, আর এও যদি এদিকে চলে যায়, কোথাও গিয়ে মিট করবে? কোথাও মিট করার কোনো সম্ভাবনাই নাই। তাহলে সামনে কোথাও মিট করবে এরকম কিন্তু কোনো মানে প্রবাবিলিটি নাই। তাহলে এদেরকে মিট করাতে হবে, এদের তো একটা প্রতিবিম্ব, আমরা তো আয়নার সামনে দাঁড়ালে প্রতিবিম্ব দেখতে পাই। তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠিত হবে? তার জন্য আমাকে করতে হবে কি, এই আলোক রশ্মি, প্রতিফলিত আলোক রশ্মিগুলোকে আমাকে পেছন দিকে একটু বাড়াতে হবে। এইভাবে বাড়াও, এটা একটু পেছন দিকে বাড়িয়ে দিলাম, এটাকেও পেছন দিকে বাড়াও। পেছন দিকে বাড়িয়ে দেখা যাবে এরকম কোথাও দুটো প্রতিফলিত আলোক রশ্মি মিট করছে বলে মনে হচ্ছে, অর্থাৎ এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। তাহলে জেনারেলি, এটা আমি জেনারেলি বললাম, জেনারেলি কি হয়, একটা সমতল দর্পণে কিন্তু অসদ্বিম্ব গঠিত হয়। যখনই আমরা এভাবে পেছনে টেনে মিলাবো সেটাকে আমরা অসদ্বিম্ব বলি। আর যদি সামনে কোথাও মিট করতো, ডাইরেক্টলি মিট করতো, সেটা কিন্তু সদ্বিম্ব, এটা মাথায় রাখবে। তাহলে এইভাবে পেছনে টেনে যখন আমি দুটো প্রতিফলিত আলোক রশ্মিকে মিলাবো, তখন সেটা কিন্তু সদ্বিম্ব নয়, সেটা কি, অসদ্বিম্ব। তাহলে আমরা জেনারেলি দেখতে পেলাম যে একটা সমতল দর্পণে বস্তু সবসময় সদ্বিম্ব গঠিত হয়। কিন্তু এখানে কোশ্চেনটা দিয়েছে যে সমতল দর্পণে আমাকে অসদ্বিম্ব তৈরি করতে হবে, সেটা কি সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে কখন সম্ভব? তো দেখে নি কিভাবে হচ্ছে। আচ্ছা, এটা তো থাক এখানে, আমি এই পাশে আর একটা ছবি আঁকছি। দেখো, এটা একটা সমতল দর্পণ। আমি করলাম কি, দুটো আলোক রশ্মি নিলাম যেটা কিনা প্রথম থেকেই তির্যক ভাবে পড়ছে। এভাবে পড়ছে, দর্পণের উপর দুটো আলোক রশ্মি এভাবে পড়লো, একই বিন্দুতে নয়, দুটো আলাদা আলাদা বিন্দুতে পড়েছে। এবং তাদেরকে যদি আমি পেছে বাড়াই, এইভাবে ডট ডট করে বাড়াই, তাহলে দেখতে পাবো তারা কোথাও না কোথাও মিট করে যেত। যদি আমার এই দর্পণটা না থাকতো, কোথাও না কোথাও ওরা মিট করতো এইভাবে। এই ধরনের আলোক রশ্মিগুলোকে আমরা বলি অভিসারী আলোক রশ্মি। তার মানে এই আলোক রশ্মিটা এইভাবে এসে পড়েছে, এই আলোক রশ্মিটা এইভাবে পড়েছে, মানে এখানে দুই জায়গায় দুটো প্রতিফলন হবে।
এবার এইখানে যে প্রতিফলনটা হবে সেই প্রতিফলনের পর আলোক রশ্মিটা এইদিকে বেরিয়ে যাবে, ঠিক। আর এই আলোক রশ্মিটা যেটা আসছে সেটা প্রতিফলনের পর এইভাবে এদিকে বেরিয়ে যাবে। দেখো দুটো আলোক রশ্মি কিন্তু পরস্পর, প্রতিফলিত আলোক রশ্মি পরস্পর একটা জায়গায় মিট করলো, সেই জায়গাটা হচ্ছে এটা, তাই কি না? মিট করলো। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা সমতল দর্পণে শুধুমাত্র যে অসৎ বিন্দু গঠিত হয় তা নয়, অসৎ বিন্দু গঠিত হয় তা নয়, সৎবিম্বও গঠিত হয়। কখন গঠিত হয়? যখন একটা নির্দিষ্ট কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা হচ্ছে যে আপতিত আলোক রশ্মিগুলো আসবে সেগুলোকে অভিসারী আলোক রশ্মি হতে হবে। আর অভিসারী আলোক রশ্মি কাকে বলে? অভিসারী আলোক রশ্মি হচ্ছে কোনো একটা বিন্দুর দিকে যে সকল আলোক রশ্মিগুলো গিয়ে মিট করবে, এরকম মনে হচ্ছে অনেক কটা আলোক রশ্মি যদি কোনো একটা বিন্দুর দিকে অভিসারী হয়, বিন্দুর দিকে গিয়ে মিলিত হয়, তখন সেটাকে আমরা বলি অভিসারী আলোক রশ্মি। তাহলে এই আলোক রশ্মি যে দুটো নিয়েছি সেটা দেখো, এই দর্পণটা না থাকলে এই বিন্দুটা এসে মিট করতো, তাই তো? মিট করতো। এই ধরনের আলোক রশ্মি যদি আমি সমতল দর্পণে ফেলি তাহলে সেটার যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে সেটা কিন্তু সৎ হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে তোমরা এটার অপশন পেয়ে যাবে কোথায়? কত নম্বর অপশন দেখবে তোমরা? অপশন এতে আছে, যদি দর্পণে আপতিত রশ্মিগুচ্ছ অভিসারী হয়। ওই তো আমি বললাম অভিসারী হয়। এবং এখানে আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, অভিসারী যে আলোক রশ্মিগুলো পড়ছে যেখানে মিট করবে না, সেইখানে আমরা একটা ভার্চুয়াল বডি আছে ধরে নিই, ভার্চুয়াল বডি, ঠিক আছে? আর সেই ভার্চুয়াল বডিটার ইমেজ এখানে তৈরি হয় সেটাও ধরে নিই। এবং এই ভার্চুয়াল বডিটাকে আমরা তখন কি বলি? অসৎ বস্তু। তার মানে এটা বলতে পারি যখন বস্তুটা অসৎ হবে, এই অপশনটা এইভাবে দিতে পারে, যদি বস্তুটা অসৎ হয় তবে সমতল দর্পণে আমরা সৎবিম্ব গঠন করতে পারি। এইভাবেও কিন্তু অপশনে থাকতে পারতো, কিন্তু এখানে দিয়েছে অভিসারী আলোক রশ্মি, তাই এটা উত্তর হবে। তাহলে আমি একটু আরো ডিটেলসে বলে দিলাম, যদি এই অপশনটা এরকম থাকতো যে যদি বস্তুটা অসৎ হয় তাহলে সেই বস্তুর সৎবিম্ব কিন্তু আমরা সমতল দর্পণ থেকে তৈরি করতে পারি। অতিরিক্ত ইনফরমেশন। তাহলে অসৎ বস্তুটা কোনটা? যেইখানে সেই আলোক রশ্মি দুটো মিলিত হবে বলে মনে হচ্ছে সেই জায়গাটাকে আমরা বলি অসৎ বস্তু। এই পয়েন্টটা হচ্ছে অসৎ বস্তু, ও ড্যাশ, এই পয়েন্টটা অসৎ বস্তু যার সৎ প্রতিবিম্ব হচ্ছে ও। বেশ ক্লিয়ার? অপশন ঘুরিয়েও দিতে পারে, যেটা দিবে সেরকম ভাবে তোমরা ডিল করবে। এবার আমরা 7 দাগের যে কোশ্চেনটা আছে সেটা দেখো কি বলেছে। বলেছে যখন আলোক তরঙ্গ বায়ু মাধ্যম থেকে গিয়ে বায়ু ও কাচের বিভেদ তল প্রতিফলিত হয় তখন প্রতিফলিত তরঙ্গের দশার পরিবর্তন কত হয়? এটার কোনো অঙ্কর কিছু নাই, দশার পরিবর্তন পাই হবে, ঠিক আছে? পাই অর্থাৎ 180 ডিগ্রি। তারপরের কোশ্চেনটা দেখো কি বলেছে, 8 দাগের কোশ্চেনটা, একটি ঘড়ির ডায়ালের সংখ্যার বদলে যদি দাগ চিহ্ন থাকে তবে সমতল দর্পণে একটি সমতল দর্পণে আয়নার ঘড়িরটি দেখা হচ্ছে এবং তখন আমরা দেখতে পাচ্ছি কত ঘড়িতে দর্পণে সময়টা হচ্ছে 10টা 10 বাজছে, ঠিক আছে? তাহলে ঘড়িটির প্রকৃত সময় কত? তার মানে কোশ্চেনটা কি বলেছে একটা ঘড়ির কাঁটাওয়ালা ঘড়ি, যে কাঁটা থাকে না, 3টে কাঁটা থাকে, সেই কাঁটাওয়ালা ঘড়ি, আমরা সেই ঘড়িটাকে আয়নায় দেখছি। এই দেওয়ালে হয়তো ঘড়িটা আছে আর ওই দেওয়ালে একটা আয়না আছে, আমি এখান থেকে দাঁড়িয়ে আয়নাতে ঘড়িটাকে দেখছি, আমি দেখতে পাচ্ছি যে ওই ঘড়িতে এখন 10টা 10 বাজছে। তাহলে এই ঘড়িতে যে তাকাতাম আমি প্রকৃত ঘড়িটায়, তাহলে কটা বাজতো? সেটাই হচ্ছে কোশ্চেন। তো এই কোশ্চেনটা পার্শ্বীয় সরণ বলে তোমরা একটা পড়েছো দর্পণের, সেই জায়গাটার উপর ডিপেন্ড করছে। দেখে নাও একটু। এই হচ্ছে একটা দর্পণ, আমি এখানে একটা ঘড়ি আঁকলাম এবং সেটার প্রতিবিম্ব এখানে হবে 6, 9, 12, 3। আমাকে এই ঘড়িটা এখানে আঁকতে হবে 12, 3, 6, 9। এই ঘড়িটা, এটা যে প্রতিফল মানে এটা হচ্ছে প্রতিবিম্ব, এটার প্রতিবিম্ব এটা। এই ঘড়িতে বাজছে তোমার 10টা 10, 10, 11। তাহলে এখন তাহলে আমার যে ঘন্টার কাঁটাটা সেটা থাকবে কোথায়? এই 10টার ঘরে, এরকম জায়গায় থাকবে। আর 10টা 10 বাজছে মানে এটা হচ্ছে পুরো 10টা এখানে থাকলে পুরো 10টা বাজতো, আরো 10 মিনিট এদিকে চলে গেছে, মানে এরকম জায়গায় আমাকে ঘড়ির কাঁটাটা দুটো দেখাচ্ছে, ঠিক আছে?
এবার এইটা আসল ঘড়ি, আসল ঘড়িতে এই কাঁটাগুলো কোথায় থাকবে সেটাই আমাকে বের করতে হবে। আমি 9, 10, 11, 1, 2, 4, 5, 6, 7, এটার উত্তর কি হবে ভালো করে দেখো। আমরা জানি যে যখন কোনো দর্পণে আলোর প্রতিফলন হয়, প্রতিফলনের পর যে প্রতিবিম্বটা উৎপন্ন হয় সেটা দর্পণ থেকে সমুদ্রবর্তী হয়, তাই তো? তাহলে আমি যদি পি কে দেখি এইভাবে, পি কে যদি দেখি দর্পণে, তাহলে নিশ্চয়ই এরকম দেখবো। তার মানে এই পয়েন্টটা দর্পণের কাছে থাকবে, আস্তে আস্তে যত দূরে যাচ্ছি তত এই পয়েন্টগুলো বাড়ছে, আর যেটা সমান দাগ সেটা সমান থাকবে, তাই কি না? তাহলে আমরা এইটাকে এই যে কাঁটাটা, এই কাঁটাটা ভালো করে লক্ষ্য করো, এই কাঁটাটা কোন দিকে থাকবে, কোন দিকে থাকবে এটা বের করার একটা সহজ নিয়ম আছে। নিয়মটাকে বলে দিই, তারপরে আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। নিয়মটা হচ্ছে, তুমি সব সময় এইখানে বলুক বা এখানে বলুক, এই কোশ্চেনটা এইভাবে বলতে পারতো যে মেন ঘড়িতেই 10টা 10 ভাসছে, তাহলে প্রতিবিম্ব মানে আয়নায় দেখলে কটা বাজবে, এটাও কিন্তু বলতে পারতো। তোমাকে যাই বলুক, আয়নাটা দর্পণে বলে দিক, মানে প্রতিবিম্বটা বলে দিক বা প্রকৃত বস্তুটা বলে দিক, যদি আয়নায় বের করতে বলে, আয়নার যদি কোনো অঙ্ক থাকে, সব সময় তোমরা এই টাইমটা যেটা বলে দিয়েছে 10টা 10, সেটাকে কি করবে, 12টা থেকে বিয়োগ করে দিবে। আর 12টা মানে আমরা লিখতে পারি 12টাকে 11টা 60 বলতে পারি তো, 12টা মানে 11টা 60, এই টাইমটা থেকে এই টাইমটা বিয়োগ করে দিবে, তাহলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। দেখে নাও কিভাবে অ্যান্সার আসছে। এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 1, একটা 50 বাজবে। তাহলে এবার আমি এই ঘড়িতে আঁকছি, দেখো এই যে কাঁটাটা, এটা ঘন্টার কাঁটা, সেই ঘন্টার কাঁটাটা এইভাবে আছে, তাই না? সেটা নিশ্চয়ই তাহলে এইদিকে এইভাবে হয়ে যাবে, তাই? আর এইটা কি হচ্ছে, এইভাবে আছে, সেটা অরিজিনালটা তাহলে কোথায় হয়ে যাবে, এইখানে হয়ে যাবে। সরি, 12টা বলেছে, মানে এই কাঁটাটা সরে এরকম কোথাও চলে আসবে, এরকম হয়ে যাবে তোমার। দেখো এই কাঁটাটা আর এই কাঁটাটা রিলেট করতে পারছো কিনা, এই কাঁটাটা ঘড়ির দিকে এসছে, এখান থেকে এটা এই উল্টো দিকে, ঠিক উল্টো দিকে হয়ে যাবে, আর এটা এইদিকে ছিল ঠিক এইদিকে হয়ে যাবে, আর কিচ্ছু নাই। যদি তোমরা এই লজিক, যদি ঘড়ি ছবি এঁকে নাও বুঝতে পারো, তাহলে আমি যে লজিকটা বললাম সেই লজিকটা করবে, তাহলেই উত্তর হয়ে যাবে। কি করবে, 11টা 60 অর্থাৎ 12টা থেকে যে টাইমটা দেওয়া আছে সেই টাইমটা বিয়োগ করে দেবে, তাহলে তোমার অ্যান্সার হয়ে যাবে। আর কিছু এত জানার দরকার নেই, ঠিক আছে? এবার এটা কত নম্বর দাগে কত অ্যান্সারটা আছে দেখো, অ্যান্সারটা আছে তোমার অপশন বি তে, একটা 50। তারপরের কোশ্চেন দেখো, বলেছে 6 ফিট লম্বা এক ব্যক্তি তার নিজ দৈর্ঘ্যের পুরো প্রতিবিম্ব দেখতে চায়, যে ন্যূনতম দৈর্ঘ্যের সমতল দর্পণ প্রয়োজন তা হলো। এটা কিছুই না, অঙ্কটা জাস্ট মনে রেখে দিবে, এটা প্রমাণ তোমাদের অতটা সিলেবাসে নাই। যে কোনো একটা ব্যক্তি তার যদি সম্পূর্ণ প্রতিবিম্ব একটা আয়নায় দেখতে চায়, তাহলে তার জন্য তার নিজের যে দৈর্ঘ্য, সেই নিজের দৈর্ঘ্যের অর্ধেক দর্পণ হলেই সে কিন্তু তাকে নিজেকে সম্পূর্ণটাই দেখতে পাবে, তার নিজের দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে এখানে যে ব্যক্তিটা আছে তার দৈর্ঘ্য হচ্ছে 6 ফিট, ঠিক আছে? এটা হচ্ছে ব্যক্তির দৈর্ঘ্য। তাহলে আয়নার বা দর্পণ লিখো, দর্পণের দৈর্ঘ্য কত হবে? দর্পণের দৈর্ঘ্য হবে 6/2, দ্যাট ইজ 3 ফিট। এটাই হলো তোমার অ্যান্সার। তো এইগুলোই ছিল তোমার সমতল দর্পণে আলোর প্রতিফলন। পরের দিন আমরা গোলীয় দর্পণে আলোর প্রতিফলনের যে প্রবলেমগুলো আছে, মানে এমসিকিউ গুলো আছে, সেগুলো করার চেষ্টা করব। গোলীয় দর্পণে দেখা যাচ্ছে খুব একটা বেশি নাই, তারপরে গোলীয় দর্পণে দ্বারা বিস্তৃত বস্তুর প্রতিবিম্ব এইগুলো আছে, সেখান থেকেও কিছু টেনে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত থাকলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।